এই দুশ্চরিত্রা মেয়েকে কখনোই ঘরের বউ বানানো যাবে না। এই জন্যই বলেছিলাম বিয়ের আগে ভালো করে খোঁজ খবর নিতে। খুব কড়া গলায় কথাগুলো বলল মিতালির হবু স্বামী। উপস্থিত সবার দৃষ্টি সব দিক থেকে সরে এবার বরের দিকে নিক্ষেপ করলো। অবাক হয়ে দাঁড়িয়ে আছে সবাই। বরের বাবা এগিয়ে এসে আস্তে করে বলে, এসব কি বলছিস? দুশ্চরিত্রা বউ বানানো যাবে না, এসব কি? বর আবারও বলে, যা শুনেছ তাই বলেছি আমি। এমন দুশ্চিত্রা মেয়েকে কখনোই আমি বিয়ে করতে পারবো না, যে একটা না দুইটা না একাধিক ছেলের সাথে প্রেম লীলায় মগ্ন ছিল। বরের বাবা এবার চারিদিকে তাকিয়ে লজ্জা ভঙ্গিতে বলে, কি করছিস এসব? চারপাশের লোকজন তাকিয়ে আছে, মান সম্মানের একটা প্রশ্ন আছে। কিন্তু বর তার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বে না। ডিরেক্টলি বলল, সবকিছু এখানে স্থগিত করুন, এই বিয়ে কিছুতেই হবে না। পাশ থেকে মিতালির ভাই উঁচু গলায় বলে, বিয়ে না হলে না হবে, তবে আমার বোনের নামে এসব বলার সাহস কি করে হয় আপনার? সত্য কথা বলতে কোনো ভয় নেই। এমন একটা দুশ্চরিত্রা মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিলেন, এখন আবার বড় বড় কথা। মিতালির ভাই এগিয়ে এসে বলে, এসব কে বলেছে আপনাকে? বর এবার পাশে তাকিয়ে নিলয়ের কথা বলবে, কিন্তু পাশে নিলয়ের ছায়াও খুঁজে পেল না সে। ভেজাল লাগিয়েই হাওয়া হয়ে গেছে নিলয়। এতক্ষণ কথাবার্তার মাঝে নিলয়ের নামটা জিজ্ঞেস করতেই মনে হলো না তার। তাই নাম না জেনে চারিদিকে চোখ বুলিয়ে নিলয়কে খুঁজতে শুরু করলো সে। কিছুক্ষণ পর বিরক্ত হয়ে বলে, একটা ছেলে বলেছিল, তাকে তো খুঁজেই পাচ্ছি না। আর যেই বলুক, ওটা খোঁজার দরকার নেই, সে তো সত্য কথাটাই বলেছে। আপনাদের প্রত্যেকের নামে প্রতারণা মামলা করা উচিত। কিছুক্ষণের মাঝেই যেন পুরো বিয়ে বাড়িটা একটা ঝগড়া বাড়িতে পরিণত হয়ে গেল। আর ওইদিকে ঝামেলা শুরু হয়েছে তা দেখে নিলয় আগেই দৌড় দিয়েছে। এমন একটা ঘটনা ঘটে যাবে তা হয়তো কল্পনাও করেনি সে, কিন্তু দোষ যেহেতু করেই ফেলেছে, এখন নিজের জীবন বাঁচানো ফরজ। দৌড়ে রাস্তায় এসে হাঁপাতে লাগলো নিলয়। আর ওদিকে রাজ, নিবিড়, তুষার এদের বুঝতে বাকি নেই যে বরের কানে সব কে পৌঁছে দিয়েছে। তাই তারা ব্যস্ত হয়ে খুঁজে বেড়াচ্ছে নিলয়কে। কিন্তু পুরো বিয়ে বাড়িতে নিলয়ের কোনো অস্তিত্বও নেই। আবার রুশানকেও খুঁজে পাচ্ছে না তারা। কোথায় গেল দুজন? একটু পর নিলয় ফোন দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, ভাই তোরা এখনো দাঁড়িয়ে আছিস? পিঠের উপর মার পড়ার আগেই বেরিয়ে আয় সবাই। আর এদিকে মেইন রোডে অনেক স্পিডে গাড়ি ছুটে চলছে। আর লোকটা বারবার লুকিং গ্লাসে পেছনে ছুটে চলা বাইকটাকে দেখছে। গাড়ির সাথে তাল মিলিয়ে পেছন পেছন ছুটছে বাইক। গাড়ির মাঝে এসি থাকা সত্ত্বেও ঘেমে শরীর ভিজে গেল লোকটার। গাড়ির জানালা দিয়ে হাত বের করে পেছনে বাইক দিয়ে ছুটে চলা রুশানের দিকে কয়েক রাউন্ড গুলি চালালো সে। তবে উত্তেজনাবশত গুলি কোথায় গিয়ে পড়ছে তার কোনো হুঁশ নেই। কিছুক্ষণ পর লক্ষ্য করে বাইকটার পেছনে ফলো করছে না। লোকটার মুখে একটা হাসি ফুটে উঠল। ভেবেছে হয়তো এতক্ষণে লাশ হয়ে রাস্তার একপাশে পড়ে আছে রুশান। কিন্তু তার ধারণাটা মিথ্যা প্রমাণ করে হুট করে গাড়ির সামনে এসে দাঁড়ায় বাইক। গাড়ির এক চাকায় গুলি করতেই গাড়ি গিয়ে রাস্তার পাশে একটা গাছের সাথে জোরে আঘাত করে। এরপর আর কিছু মনে নেই তার। রুশান নেমে দেখে লোকটার নিঃশ্বাস এখনো চলছে, আর তার পাশে থাকা অন্য লোকটা জায়গায় মারা গেছে। লোকটাকে গাড়ি থেকে বের করে রুশান। হসপিটাল কাছে থাকায় হসপিটালে নিয়ে চলে গেল লোকটাকে। অন্যজন এখনো গাড়িতেই পড়ে আছে। কালকে সকালে সবাই ভাববে সেই হয়তো গাড়ি সহ অ্যাক্সিডেন্ট করেছে। রুশান হয়তো ভেবেছিল এই লোকটাও মারা যাবে, কিন্তু ভাবনা মিথ্যা হলো তার। তবুও এটা তার জন্য গুড নিউজ। বাবার সামনে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে রুশান। লোকটাকে অক্সিজেন লাগিয়ে নার্সকে ডেকে সবকিছু বুঝিয়ে দিল হৃদ। রুশান বাবার দিকে তাকিয়ে বলে, ও বেঁচে থাকাটা আমার জন্য প্লাস পয়েন্ট। মোটামুটি সেরে উঠতে কয়দিন লাগবে বাবা? হৃদ ছেলের কাঁধে এক হাত রেখে হেঁটে কিছুটা দূরে নিয়ে গেল তাকে। তারপর থেমে বলে, একজন ডাক্তারকে বলে দিয়েছি যেন অল টাইম ওর সাথে থাকে, সাথে দুজন নার্সও। যত্নের ত্রুটি রাখবে না। আশা করি তাড়াতাড়ি ভালোর দিকে যাবে। তবে আমার মনে হয় ওকে এতদিন এখানে রাখা ঠিক হবে। রুশান বাবার দিকে চেয়ে বলে, চিন্তার কারণ নেই বাবা। হসপিটালের বাইরে বেশ কয়েকজন সিকিউরিটি গার্ড রেখে যাচ্ছি আমি, কেবিনের বাইরেও থাকবে। আর কালকে একটু ভালোর দিকে আসলেই নিয়ে যাব তাকে। হৃদ আর কিছু না বলে ছেলের কাঁধে শক্ত করে হাত রেখে একটু হাসলো। ছেলের প্রতি পুরোপুরি বিশ্বাস আছে তার। পরদিন সকালে বাসায় ফিরে রুশান এখানেই দেখে সবাই সবার মতো আছে, আর নিলয় একপাশে চুপচাপ বসে আছে। আর নিবিড় বিরক্তি নিয়ে বলে, ভাই মাফ চাই, আর দরকার নেই আমাদের সাথে থাকার। নিজের রাস্তা নিজে মাপো দয়া করে। রুশান এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে? সবাই এভাবে বকাবকি করছিস কেন ওর সাথে? আর কালকে বিয়ে খেয়ে কখন আসলি সবাই? নিলয় পাশে হেলান দিয়ে বলে, আরে বিয়ে সব রণক্ষেত্র বানিয়ে দিয়েছে আমাদের এই সত্যবাদী গুণধর বন্ধু। রুশান একটু ভ্রু কুচকে বলে, কেন, কি হয়েছে? বিয়ে আর রণক্ষেত্র মানে? নিবিড় বিরক্ত নিয়ে বলে, কি হয়েছে বুঝতেছিস না? মিতালির জামাইকে গিয়ে সবকিছু বলে দিয়েছে, আর সে এসব শুনে বিয়েটাই লন্ডভন্ড করে চলে গেছে। বিয়ের সবকিছুই আয়োজন করা হয়ে গিয়েছিল, আর ঠিক বিয়ে হওয়ার আগ মুহূর্তেই বিয়েটা ভেঙে দিল এই হারামজাদা।
কোনো ধারণা আছে একটা বিয়ের আয়োজন করতে কি পরিমাণ খরচাপাতি হয়? আর খরচার কথা না হয় বাদই দিলাম, ওদের মান সম্মান বলেও তো একটা কথা ছিল নাকি? এখন মিতালির বাবা মা বাসায় বসে বসে কাঁদছে। রুশান এবার হতাশ হয়ে তাকালো নিলয়ের দিকে। নিবিড় আবারও বলে, আজ কোনো ইমোশনাল ড্রামা চলবে না এখানে। আজকের মাঝেই নিলয় এই বাসা ছাড়বে। কোথায় যাবে তা দেখার বিষয় না। ওই দিনও আমার একটা গার্লফ্রেন্ডকে সব বলে দিয়ে ঝামেলা বাঁধিয়েছিল। এমন ফ্রেন্ড থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তুষার এসব দেখে বলে, তোরা জানিস ও কেমন, তাও ওর সামনে এসব বলতে যাস কেন? এখন তো যা হওয়ার তা হয়ে গেছে, এসব বাদ দে না। নিবিড় তুষারের দিকে তাকিয়ে বলে, আমি তো মুখে বলছি, আর তুই যদি শুনিস যে ও তোর সাথে কি করেছে তাহলে লাথি দিয়ে বের করে দিবি বাসা থেকে। তুষার এবার দাঁড়িয়ে কি করেছে তা জানতে চাইলে নিবিড় চুপ হয়ে যায়। তারপর চুপচাপ চলে যায় সেখান থেকে। পরিবেশ আজ খুব অশান্ত। সারাদিন খুব বাজেভাবে কেটেছে আজ। সন্ধ্যার পর রাজ আরোহীকে পড়াতে গেলে ওখানে পড়ে আরেক ঝামেলায়। আসার পর থেকেই কোনো কথা বলছে না আরোহী। মানে এমন ভাব যে বয়ফ্রেন্ডের ওপর অভিমান করেছে গার্লফ্রেন্ড, এখন তার অভিমান ভাঙাতে হবে। কিন্তু রাজ এবার একটা ঝাড়ি মারতেই চমকে ওঠে আরোহী। রাজ কড়া গলায় বলে, আমি কি তোমার ফ্রেন্ড হই নাকি অন্য কিছু, যে তুমি রাগ করে থাকবে আর আমি রাগ ভাঙাবো? রাজের এক ধমকে আরোহী ভয়ার্ত চেহারা নিয়ে অসহায় দৃষ্টিতে বলে ওঠে, আপনি কালকে আসেননি কেন? কালকে আমার বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল না? রাজ বিরক্ত হয়ে বলে, আমি কি তোমার টিচার নাকি তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? আরোহী মাথা নিচু করে বলে, আচ্ছা আর কোনোদিন বলবো না স্যার। এদিকে সন্ধ্যায় বাঁধলো আরেকটা গন্ডগোল। তুষারের একটু সন্দেহ হলে নিলয়ের ফোন চেক করে সে। ফেসবুকে ঢুকে লগ আউটে তার প্রাণপ্রিয় সুমাইয়া ইসলামের আইডিটা দেখে এক মুহূর্তের জন্য যেন পৃথিবী থমকে গেল তার। তার প্রেয়সী সে নিলয়ের ফেসবুকের লগ আউটে লুকিয়ে আছে তা কল্পনা করতে পারেনি সে। রাগের মাথায় রক্ত চড়ে বসে তুষারের। এরপর চুপচাপ বসে নিবিড়কে ডাক দেয় সে। নিবিড় আসলে তাকে দেখায় বিষয়টা। নিবিড় যদিও আগেই জানতো যে এটা নিলয়ের ফেক আইডি ছিল, তবুও তুষারকে কখনো কিছু বলেনি। আজ নিলয়ের ওপর এমনিতেই অনেক রাগ, তাই রাগী গলায় বলে, এখনো কি এই হালার প্রতি দরদ দেখাবি? তুষার রেগে বলে, আজকে এই হালার একদিন কি আর আমার যে কয়দিন লাগে? নিলয় রুমে আসা মাত্রই তুষার কোনো কথা ছাড়া উদুম কেলানি শুরু করে। এরপর নিলয়ের কাপড় চোপড় ব্যাগ সব নিয়ে সাথে নিলয়কে নিয়ে বেরিয়ে আসে সে। গেটের বাইরে নিলয়ের দিকে ছুঁড়ে মেরে বলে, নিবিড় ঠিকই বলেছে, তোর মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। আর কখনো ফিরবি না এখানে। নিলয় খুব অসহায় চোখে তাকিয়ে বলে, আমাদের এতদিনের বন্ধুত্ব এভাবে শেষ করে দিবি তোরা? এতদিন তোদের নিয়ে একসাথে থেকেছি, এখন আমি তো পারবো না তোদের ছাড়া থাকতে। নিবিড় বলে, তুমি এখানে থাকবে আর আমাদের একটা একটা আছলা বাস দিবে না? আগেই বলেছি কোনো ইমোশনাল ড্রামা আজ এলাও না। এবার নিজের রাস্তা মাপো। আজ সারাদিন সকলের মুখে নানান কথা শুনে অপমান হয়ে আর এখন এভাবে বাসা থেকে বের করে দেওয়ায় বিষয়টা খুব গায়ে লাগলো নিলয়ের। তার একটা বদ অভ্যাসের কারণে তার কাছের বন্ধুরা আজ তার সাথে এমন আচরণ করছে। ভাবতেই দু চোখ ভিজে ওঠে তার। ব্যাগ নিয়ে রাস্তার একপাশে বসে নিশ্চুপ হয়ে চোখের জল ফেলছে নিলয়। বন্ধুদের ছাড়া কিভাবে থাকবে সে? কষ্ট হবে খুব। বাসায় প্রবেশ করেই অনুশোচনা জেগে ওঠে তুষারের। নিবিড়ের দিকে চেয়ে বলে, নিলয়কে এভাবে তাড়িয়ে দিয়ে কি আমরা ঠিক করেছি? কোথায় বা থাকবে সে? নিবিড় একটু হেসে বলে, তাড়িয়ে দিলাম কই, যাই করুক আমাদের বন্ধু তো। এখন এই সিচুয়েশন থেকে একটা শিক্ষা গ্রহণ করা দরকার তার, তাই এমনটা করেছি। সময় হলে আমি নিজেই আবার নিয়ে আসবো তাকে। হৃদ মুখে হাত দিয়ে চিন্তাভঙ্গিতে দাঁড়িয়ে রইল। ছেলের প্রতি তার বিশ্বাস থাকলেও একটু দুশ্চিন্তা হবে, এটাই স্বাভাবিক নয় কি? মাঝে মাঝে ছেলের দিকে অবাক ভঙ্গিতে তাকায় হৃদ। রুশান কিভাবে কি করে তা যেন মাথায় ধরে না তার। মাঝে মাঝে ভাবতে থাকে, এই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছেলেটা কি তার? ভাবতেই ভেতরটায় কেমন গর্ববোধ জেগে ওঠে। লোকটাকে গাড়িতে বসিয়ে বাবার থেকে বিদায় নিল রুশান। রাতের আধারে লোকটাকে নিয়ে একদিকে ছুটল রুশান আর গাড়িতে উঠে ড্রাইভারকে বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল হৃদ। রুশান লোকটার দিকে একবার চেয়ে বাইরের দিকে তাকালো। লোকটার চোখে মুখে ভয়ের ছাপ ফুটেছিল। হয়তো এই লোকটার কাছ থেকে কিছু সিক্রেট বের করা যেতে পারে। তার সহকারী আজিম ড্রাইভিং করতে করতে বলে, স্যার আপনার কি মনে হয় সে কোনো তথ্য দিবে আমাদের? আগের সবগুলো জীবন দিল তবুও মুখ খুলল না। বিনিময়ে রুশান একটু রহস্যজনক হাসি দিল আর খুব শান্তভাবে বলল, শত মানুষের মাঝে সবগুলো এক লাইনে হয় না, দুই একটা বাঁকা লাইনেও থাকে। ওদিকে রাত হয়ে গেল, তবুও নিলয়ের কোনো বন্ধু তাকে ঘরে নিয়ে গেল না। ফোন দিলেও ফোন ধরছে না কেউ। নিরুপায় হয়ে ব্যাগ কোলে নিয়ে ফুটপাতে বসে আছে সে। আজ সারা রাত কি এভাবে রাস্তায় কাটাতে হবে তার? তার একটা ভুলের কারণে তার বন্ধুরা এভাবেই বাসা থেকে বের করে দিল তাকে। এবার উঠে দাঁড়ালো সে। ওখানে আর বসে থাকবে না। ফুটপাতে আস্তে আস্তে করে হাঁটতে শুরু করলো। বারবার একটা কথাই কানে বাজছে, এমন বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। এত অপমান আর সহ্য হলো না তার। আত্মসম্মানে লেগেছে খুব। যেখানে কেউই তাকে পছন্দ করে না সেখানে থেকেই বা কি করবে সে? সবাই তাকে ছাড়া ভালো থাকলে থাকুক তারা তাদের মতো। আজ থেকে না হয় ওদের থেকে দূরেই চলে যাবে সে।
পরদিন সকাল হতেই নিলয়কে খুঁজতে বের হলো নিবিড় ও তুষার। নিবিড় যা ভেবেছিল ঠিক তার উল্টোটা হয়েছে। ভেবেছিল নিলয় বাড়ির সামনে এসে বসে থাকবে আর বারবার অনুরোধ করতে থাকবে, আর সকাল হলে নিলয়কে কড়াভাবে বুঝিয়ে আবার ঘরে নিয়ে যাবে। কারণ নিলয়ের মতো সরল একটা ছেলে একা একা কিছুই ম্যানেজ করতে পারবে না। সে প্রথমে এই বাসায় ওঠার আগে যখন রাস্তায় রাস্তায় হাঁটছিল, তখন নিবিড় ফরিদা আন্টির বাসায় থাকতো। তাই তার সরলতা দেখে তাকে নিয়ে এসেছিল এই বাড়িতে। এরপর রুশান উঠল, তারপর রুশান নিজেই তুষার ও রাজকে নিয়ে এলো। ফ্রেন্ড লিস্টটা তৈরি হয়েছিল এভাবে। কিন্তু নিবিড় সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিলে একটা মেসেজ দেখতে পায়। নিলয় দিয়েছিল মেসেজটা, যেখানে লেখা ছিল, আর প্যারা নিতে হবে না তোদের, আমি চলে যাচ্ছি অন্য কোথাও, তোদেরকে কেউ জ্বালাবে না, আর ভালো থাকিস সবাই। সেই সকাল থেকে নিবিড় ও তুষার মিলে খুঁজে বেড়াচ্ছে নিলয়কে, কিন্তু কোথাও খুঁজে পেল না। ফোন দিল, ফোন দেখে বন্ধ। ভার্সিটির অন্যান্য ফ্রেন্ডদের জিজ্ঞেস করলেও তারা বলে নিলয় তাদের কাছে যায়নি। তাহলে কোথায় গেল ছেলেটা? রাতেই বা কোথায় ছিল? টেনশনে দিশেহারা নিবিড়। নিলয় যে বোকাশোকা ছেলে, এ শহরে যে কেউ চাইলেই তার ক্ষতি করতে পারবে। ওর যদি কোনো বিপদ হয়ে যায়। নিবিড় ও তুষার খুঁজতে খুঁজতে একে অপরকে বকতে থাকলো। তুষার বলে, কেন নিলয়কে বের করতে গেলি? নিবিড় বলে, শেষে তো তুই বের করলি নিলয়কে। তুষার রাগ ঝেড়ে বলে, তো আমাকে আটকাসনি কেন তুই? একে অপরের বকতে বকতে খুঁজে বেড়াচ্ছে চারিদিকে। ওদিকে রাজ চলে গেল ভার্সিটিতে। ভার্সিটির ক্লাস শেষে অরিন রাজকে নিয়ে চলে গেল তাদের বাড়ি। রাজ প্রথমে জানতো না কোথায় যাচ্ছে, কিন্তু অরিন গাড়ি নিয়ে বাড়িতে প্রবেশ করে রাজ বুঝতে পারে যে অরিন তাকে তাদের বাসায় নিয়ে এসেছে। রাজ গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে একবার তাকালো। অরিন রাজের দিকে চেয়ে ডাক দেয়, ভেতরে আসো, ভয় পাওয়ার কিছু নেই। রাজ আরো কিছুক্ষণ ওদের ওখানে দাঁড়িয়ে এবার অরিনের পেছন পেছন ভেতরে গেল। সদর দরজা দিয়ে ঢুকেই অরিন গলা ছেড়ে তার মাকে ডাকতে থাকে। অরিনের মা বেরিয়ে এলে অরিন হাসি মুখে বলে, মা দেখো কাকে নিয়ে এসেছি। অরিনের মা একটু অবাক ভঙ্গিতে তাকালে অরিন বলে, আরে ওই যে তোমাকে বলেছিলাম না আমাদের ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমাকে পড়ালেখায় যে হেল্প করে, রাজ। অরিনের মা এবার একটু মুখটা ও ভঙ্গি করে বলে, ও আচ্ছা, তো কেমন আছো বাবা? রাজ মুখে হাসি রেখে বলে, জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ বাবা ভালো, বসো বসো। পাশ থেকে অরিন বলে, না আমি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আসি, তুমি রাজের সাথে কথা বলো, বলে রুমের দিকে চলে গেল অরিন। রাজ সোফায় বসলো। সে এখনো বুঝতে পারছে না অরিন তাকে এভাবে না বলে বাসায় কেন নিয়ে এসেছে। অরিনের মায়ের কথায় ভাবনা ভাঙে তার। এরপর ব্যস্ত হয়ে পড়ে অরিনের মায়ের সাথে কথা বলায়। কিছুক্ষণ পর রাজের চোখ আটকে যায় অরিনের দিকে। ভেজা চুলের সাথে কালো রং এর জামায় আজ প্রথম অরিনের সৌন্দর্যটা লক্ষ্য করেছে রাজ। ব্ল্যাক বরাবরই তার প্রিয় রং, আর তা অরিনকে এভাবে ম্যাচিং করেছে যে চোখ ফেরানোর দায় হয়ে দাঁড়িয়েছে আজ। রাজের দৃষ্টি কিছুক্ষণের জন্য আটকে গেলেও কেউ বুঝে ওঠার আগেই দৃষ্টি ফিরিয়ে নেয় সে। অরিনের মা আজ খাওয়া ছেড়ে আসতেই দিবে না, তাই ওদের বাড়িতেই সবাই খেতে বসলো আজ। অরিনদের বাড়িতে একটা মেয়ে কাজ করে, বয়সে অরিনের চেয়ে একটু বড় হবে। সে খাবার দিতে দিতে বলে, আমাদের পাশের বাড়ির একদিন একটা মাইয়া তার বয়ফ্রেন্ডকে নিয়ে কোথায় জানে বসে বাদাম খাচ্ছিল, আর ওটা তার বাপে দেখে ফেলেছিল। এরপর বাসায় এনে মাইয়াটারে যে মাইর লাগাইলো, মাগো মা, এখন আপনারে দেখা ঘটনার কথা মনে পড়লো। সেই মাইয়া যদি এভাবে বয়ফ্রেন্ড নিয়ে বাসায় যাইতো, তাহলে আল্লাহ জানে ওর বাপে ওরে কি অবস্থা করতো। মেয়েটার কথায় অবাক হয় রাজ ও অরিন দুজনেই। অরিনের মা খাবার সামনে রেখে বলে, তো এখানে ওই ঘটনা মনে পড়লো কিভাবে? মেয়েটা আবার বলে, এই যে অরিন আফা তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাসায় আসছে, আর আপনি কিছু না বলে মেনে নিয়েছেন সব। কথাটা শুনতেই খাবার মাঝে বিষম হয়ে গেল রাজের। দ্রুত এক গ্লাস পানি তার দিকে এগিয়ে দিলে রাজ তা পান করে কিছুটা স্বাভাবিক হয়। অরিনের মা ওই মেয়েটাকে ঝাড়ি মেরে বলে, কি সব বাজে বকছিস, ওরা জাস্ট ফ্রেন্ড। মেয়েটা ঝাড়ি খেয়েও মুখ টিপে হাসছে। যাওয়ার আগে রাজ অরিনকে কারণ জিজ্ঞেস করতে চাইলে অরিন বলে, এমনি নিয়ে এসেছি, আমার ইচ্ছে হয়েছে তাই, আর মাও তোমাকে দেখতে চেয়েছিল। কেন, তুমি রাগ করেছো? রাজ কিছুক্ষণ নিশ্চুপ থেকে একটু মুচকি হেসে বলে, না। রাজ বিকেলে বাসায় এলে শুনতে পায় নিবিড় আর তুষার সব জায়গায় খুঁজেও নিলয়ের কোনো সন্ধান পায়নি। কোথায় চলে গেছে কে জানে। ফোনটাও বন্ধ করে রেখেছে আজ সারাদিন। ছেলেটার মাঝে এত রাগ ও অভিমান কোথায় থেকে জন্ম হলো কে জানে। আরও একদিন পার হয়ে গেল। রুশান হসপিটাল থেকে নিয়ে যাওয়া লোকটাকে একটা চেয়ারে এনে বসালো। জ্ঞান ফেরার পর 2 দিন রেস্টে থাকতে দিয়েছিল লোকটাকে। আজ মোটামুটি ভালোর দিকে। রুশান সামনে বসে বলে, আমার হাতে যেহেতু পড়ে গেলি, তাহলে বুঝতেই পারছিস যে মুক্তির কোনো রাস্তা নেই যদি আমি না চাই। লোকটা কিছু বলল না, শুধু মাথা নাড়ালো। রুশান চেয়ারে হেলান দিয়ে বলে, কার আন্ডারে কাজ করেন? লোকটা কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে, এটা কোনো ছোটখাটো টিম না যে একজনের আন্ডারে আমরা কাজ করব। এটা একটা গ্রুপের মতো, যেখানে অ্যাডমিন একজন হলেও মডারেটর লিমিটের বাইরে। কুল কিনারা খুঁজে পাবি না তুই, আর ওদের আন্ডারেই কাজ করে সব ছেলেবেলে।
লোকটার কথার মাঝে বিরক্তির সাথে রাগও হলো রুশানের। সবকিছু আস্তে আস্তে বের করবে, আপাতত ওদের কাজটা কিভাবে পরিচালনা করে সেটা জানা বেশি জরুরি। রুশান লোকটার মুখোমুখি এসে বলে, কোনো চালাকি করবি তো এখানেই পুঁতে রেখে দেবো, যা বলবো তার সরাসরি উত্তর দিবি। লোকটা একটু মাথা নাড়ালো। রুশান আবার বলতে শুরু করলো, শহরের বড় বড় বিজনেসগুলো সব তোদের দখলে চলে যায়, তোদের বিজনেস এখানেই সীমাবদ্ধ নয়। রুশান কথা শেষ করার আগেই লোকটা হাসতে হাসতে বলে, ওগুলো আমাদের দখলে হলেও মালিক হয় অন্য কেউ, আমরা শুধুই পরিচালনা করি এসব। রুশান লোকটার কপালে পিস্তল ঠেকিয়ে বলে, অন্য বিজনেসটা কিভাবে পরিচালনা করিস? লোকটা অস্বীকার করতে চেয়ে বলে, কোন বিজনেস? অন্য কোনো বিজনেস নেই। রুষার রক্তিম চক্ষু নিক্ষেপ করে বলে, বুঝতে পারছিস না? আগেই বলেছি আমার সাথে চালাকি করার কোনো চেষ্টা করলে এখানেই পুঁতে রেখে দেব। লোকটা কিছুটা ভয় পেয়ে বলে, পার্ট সাপ্লাই? রুশান রাগে দৃষ্টিতে বলে, ডিটেইলস জানতে চেয়েছি আমি। লোকটার এবার বলতে শুরু করলো, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে এই বিজনেসটা, হার্ট, চোখ, কিডনি সহ শরীরের মূল্যবান জিনিসগুলো নিয়ে যেগুলো অন্য জায়গায় সাপ্লাই দেওয়াটা আমাদের কাজ, আর অন্য দেশে পাঠানোর কাজটা আমাদের উঁচু লেভেলের লোকরা করে। আর লাশের ভেতর যে স্মাগলিং করাটা, ওটাও পরিচালনার জন্য আলাদা গ্রুপ আছে। মানুষের ভেতরের মূল্যবান জিনিসগুলো নেওয়ার পর বুকের আর পেটের অংশে মূল্যবান বিভিন্ন স্মাগলিং এর অবৈধ জিনিস ঢুকিয়ে সেলাই করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে যাওয়া হয় লাশ বলে। এতটুকু বলেই একটা নিঃশ্বাস নিল লোকটা। লোকটার চোখে মুখে ক্লান্তির ছাপ ভেসে আছে, সেই সাথে চাপা ভয়ও। এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি লোকটা। এমন অবস্থায় তার উপর মানসিক অত্যাচারটা করা ঠিক মনে করছে না রুশান। তাই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তার সহকারী আজিমকে বলে, লোকটাকে খাইয়ে বিশ্রামের জন্য রুমে নিয়ে যেতে, কারণ এমন অবস্থায় লোকটা সুস্থ না হয়ে যদি উল্টা মারা যায় তাহলে সকল প্ল্যানই ভেঙে যাবে। সকালে ব্রাশ করতে করতে ছাদে হাঁটছে নিবিড়, সাথে একটা পানির মগ। ওয়াশরুমে গিয়ে দেখে পানির লাইনে সমস্যা হয়েছে নাকি ট্যাঙ্কিতে পানি নেই তা বুঝে উঠতে পারছে না সে। তাই পানি নিয়ে ব্রাশ করতে করতে ছাদে এসে উঠেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ে পাশের বাসার ছাদে। দেখে ছাদে একটা নতুন মেয়ে হাঁটাহাঁটি করছে। মেয়েটাকে আগে কখনো দেখেনি সে, হয়তো নতুন উঠেছে নয়তো মেহমান, তবে মেয়েটা বেশ সুন্দরী আছে। ছাদের কিনারায় গিয়ে ফুল গাছগুলোর সামনে দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল নিবিড়, যেন লাফ দিয়ে ওই ছাদে চলে যেতে যাচ্ছে সে। মেয়েটা কয়েকবার আর চোখে তাকিয়ে নিবিড়কে লক্ষ্য করলো। যখন বুঝতে পারলো নিবিড় তার দিকেই তাকিয়ে আছে, তখন সেও ছাদের কিনারায় গিয়ে দাঁড়ালো। নিবিড়ের দিকে তাকিয়ে হাতের তুড়ি বাজালো মেয়েটা। যদিও নিবিড় শুনতে পেয়েছে কিনা তার সন্দেহ আছে, তবুও তুড়ি বাজিয়ে বলল, এই যে মিস্টার, সমস্যা কি আপনার? অনেকক্ষণ ধরে দেখছি এদিকে হা করে তাকিয়ে আছেন। নিবিড় এবার সোজা হয়ে দাঁড়িয়ে বলে, চাঁদ দেখছিলাম। মেয়েটা এবার আকাশের দিকে তাকিয়ে বলে, দিনে দুপুরে চাঁদ পেলেন কোথায়? নিবিড় মুখে পানি নিয়ে কুলি করে তা নিচে ফেলে বলে, যদি বলি চাঁদটা আপনি, তাহলে কি খুব বেশি মাইন্ড করবেন? মেয়েটা এবার লজ্জা পেল খানিকটা। প্রত্যুত্তরে কিছু বলল না নিবিড়কে, কিন্তু এদিকে নিবিড় জিভে কামড় দিয়ে এক হাত মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ মেয়েটার সাথে কথা বলতে বলতে তার মুখ থেকে ফেলা পানিটা সোজা গিয়ে পড়ল তুষারের গায়ে। বেচারা এই সাত সকালে রেডি হয়ে কোথায় যেন বের হচ্ছিল। দুই বাসার মাঝখানে রোড ধরে হাঁটতেই কিছু ফেনাযুক্ত পানি এসে আছড়ে পড়ে তার গায়ে। ততক্ষণে নিবিড় জিভ কামড়ে দৌড়ে ছাদ থেকে নেমে গেল, আর মেয়েটা এখনো ওভাবেই দাঁড়িয়ে আছে। তুষার মাথা তুলে ওপরে তাকাতেই সেই মেয়েটাকে চোখে পড়ল তার। তুষার পুনরায় ঘরে ফিরে এসে দেখে নিবিড় বেডে বসে একটা বই খুলে সেই বইয়ের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে, যেন কিছুই জানে না সে। তুষার সামনে এসে দাঁড়ালে নিবিড় বলে, কিরে, এই অবস্থা কি করে হলো তোর? তুষার রাগে লুক নিয়ে বলে, দেখতে পাচ্ছিস না কি অবস্থা হলো? একটু আগে তোকে এই ব্রাশ নিয়ে ছাদে যেতে দেখলাম আমি। নিবিড় মুহূর্তেই কথা বানিয়ে বলল, আমি ছাদে গেলেই তো তোর ওপর আর এসব ফেলবো, বিষয়টা তো এমনও না। তুষার রেগে বলে, তাহলে কে করেছে এমন? নিবিড় বলে, বিপরীত ছাদের একটা মেয়ে। নিবিড় মেয়ের কথা বলল কারণ সে জানে মেয়ের কথা বললেই তুষারের রাগ সব পানি হয়ে যাবে। ঠিক তাই হলো। তুষারের রাগে মুখ মুহূর্তেই স্বাভাবিক হয়ে এলো, আর শার্ট খুলতে খুলতে বলে, আচ্ছা বাদ দেও সব, মেয়েটা হয়তো খেয়াল করেনি। বিনিময়ে বইয়ের আড়ালে মুখ ঢেকে একটু মুচকি হাসে নিবিড়। সকালে নাস্তার টেবিলে বসে আছে রাজ, রুশান, নিবিড় আর তুষার। ফরিদা আন্টি নাস্তা বানিয়ে সবার সামনে এসে বসলো। জামার নাজেহাল অবস্থা হওয়ায় সকালে আর বের হতে পারেনি তুষার, মুডটাই নষ্ট হয়ে গিয়েছে। এদিকে ফরিদা আন্টির মনটা আজ খুবই বিষণ্ণ। তাদের ফ্রেন্ডস মহলে 5 জনকেই যে নিজের ছেলের মতো খুব আপন করে নিয়েছে সে, তার মাঝে সবচেয়ে বোকা ছেলেটা নিলয়। আজ 2 দিন ধরে কোনো যোগাযোগ করছে না সে। না জানি ছেলেটার কোনো বিপদ হয়েছে নাকি। গতকাল নিবিড় ও তুষার সকাল থেকে দুপুর অবধি খুঁজেছে, এরপর আবার বিকেল থেকে রাত অবধি, কিন্তু কোনো খোঁজ পেল না তার। তাদেরকে এমন বিষণ্ণ দেখে রুশান খাওয়া ছেড়ে তাদের দিকে চেয়ে বলে, কি হলো, সবাই বসে আছো কেন? আর আন্টি, আপনাকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? রুশান বাবার সাথে আর জবানবন্দি নেওয়া ওই লোকটার সাথে থাকার কারণে এসবে কিছুই জানে না সে। ফরিদা আন্টি একটা নিঃশ্বাস ছেড়ে বলে, আমার খুব টেনশন হচ্ছে নিলয়ের জন্য। ছেলেটা একটু বোকা টাইপের,
যার কারণে ভুল করে বারবার। কিন্তু সবাই বকাবকি করায় হঠাৎ আজ 2 দিন ধরে নিখোঁজ হয়ে আছে, না জানি কোনো বিপদ হয়েছে কিনা। রুশান এবার খাওয়া বন্ধ করে বলে, নিলয় নিখোঁজ মানে? কোথায় গেছে সে? তুষার একটু ভয়ার্ত চেহারায় রুশানের দিকে তাকিয়ে সত্যটা বলে দেয়। যা শুনে নিবিড় ও তুষারের দিকে রাগী দৃষ্টিতে তাকায় সে। তুষার আমতা আমতা করে বলে, ভাই আমি কিভাবে জানবো যে ও রাগ করে এভাবে হারিয়ে যাবে? আমরা ভেবেছিলাম এবার একটা শিক্ষা পাবে আর নিজেকে শুধরে নিবে। আমি ভালোর জন্য কিছু করতে গেলেও উল্টো সেটা বিপদই হয়ে দাঁড়ায়। ফরিদা আন্টি তুষারকে থামিয়ে দিয়ে বলে, এখন ওসব বলার সময় নয় তুষার, নিলয়কে খুঁজে বের করাটাই জরুরি এখন। রুশান এবার শান্ত হয়ে বলে, আমাকে কেন জানানো হয়নি যে নিলয় আজ 2 দিন ধরে নিখোঁজ? রাজ তুমি কি জানতে বিষয়টা? রাজও সম্মতি জানিয়ে বলে, তাহলে আমাকে বলনি কেন? রাজ শান্তভাবে বলে, ভেবেছিলাম হয়তো ওদের বন্ধুদের মাঝে ঝগড়া হয়েছে, ওরা আবার ঠিক করে বাসায় নিয়ে আসবে, কিন্তু এভাবে নিখোঁজ হয়ে যাবে সেটা তো ভাবিনি। রুশান নিজের মাঝে একটু বিরক্তি প্রকাশ করলো, তারপর বলে, বর্তমান পরিস্থিতি সম্পর্কে তোমাদের কি একটু ধারণা নেই? টিভিতে বা নিউজ পেপারে দেখছো না যে হঠাৎ হঠাৎ কোনো মানুষের নিখোঁজ হওয়ার ঘটনা ভেসে ওঠে? আর এমন অবস্থায় নিলয়ের মতো একটা বোকা ছেলে এভাবে বাইরে থাকাটা কত বিপজ্জনক। রুশানের কথায় এবার মাথা তুলে তাকালো রাজ। মাথায় একটা চিন্তা ঢুকে গেল যে নিলয়ও ওসব লোকদের পাল্লায় পড়েনি তো। ফরিদা আন্টি পরিস্থিতি শান্ত করে বলে, আমাদের অতি শীঘ্রই পুলিশে খবর দিতে হবে। রুশান হাত ধুতে ধুতে বলে, তার প্রয়োজন নেই, সবাই যেহেতু ব্যর্থ সেহেতু আমি খুঁজে বের করছি নিলয়কে। বলেই উঠে চলে গেল রুশান। তুষার ঠোঁট উল্টিয়ে রুশানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে, যার অর্থ রুশানের হাবভাব কিছুই বুঝতে পারেনি সে। এরপর সারাদিন কেটে গেল। রাতে বাসায় ফিরে এলো রুশান। সবাই উৎসাহ নিয়ে রুশানের দিকে তাকালো, কিন্তু তার হতাশার ভাবটাই দেখতে পেল সবাই। রুশান হতাশা ভঙ্গিতে বলে, সারা শহর খোঁজেও নিলয়কে পেলাম না। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে এখন রাত, কোথাও তার কোনো খোঁজ পাওয়া গেল না। জামাটা ছুঁড়ে ফেলে দিয়ে মাথায় হাত দিয়ে নিশ্চুপ হয়ে বসে রইল সে। তুষার অপরাধী চোখে নিচের দিকে তাকিয়ে রইল। আর একটাই ভাবনা, নিলয়ের কিছু হয়ে গেলে তার জন্য শুধু সে নিজেই দায়ী। কেটে গেল আরও একদিন। দুপুরের খাবার শেষে বিকেলে একটু শুয়েছিল নিবিড়, তখনই ফোন বেজে ওঠে তার। বাবু 3 ফোন দিয়েছে। ফোন রিসিভ করলে ওপাশ থেকে নীরা বলে, আজ সন্ধ্যায় দেখা করবে, তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। নিবিড় শোয়া থেকে উঠে বসে বলে, কিসের সারপ্রাইজ বাবু? বলে দিলে কি সেটা সারপ্রাইজ হয়? নিবিড় হাস্যোজ্জ্বল মুখে বলে, কখন আসতে হবে? নীরা সোজাসুজিভাবে বলল, 7টার দিকে। রেডি হয়ে গায়ে পারফিউম মেরে চলে গেল নিবিড়। আজ কি সারপ্রাইজ দিবে তা দেখার জন্য যেন আর সইছে না তার। নীরার সাথে দেখা হওয়ার পর একটা রেস্টুরেন্টে ঢুকলো দুইজন। নীরা মেনু কার্ডটা বাড়িয়ে দিয়ে বলে, যা খাবে অর্ডার করো, আমার পক্ষ থেকে ট্রিট। নীরার অতিভক্তি যেন আজ কেমন সন্দেহজনক, তবুও এত কিছু ভাবার সময় নেই তার। মেনু কার্ড হাতে নিয়ে একে একে অর্ডার করলো সে। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শেষে কেমন ঘুম ঘুম পাচ্ছে নিবিড়ের। সামনে নীরা বসে আছে আর পাশে তাকিয়ে দেখে তার 4 নাম্বার বাবু ওয়েটারের ড্রেস পরে দাঁড়িয়ে আছে। আর তার পেছনে একে একে তার সব বাবু এসে দাঁড়ালো। ওদের মাঝে একজন খুব নরম স্বরে বলে, খুব ঘুম পাচ্ছে বাবু, কাঁথা বালিশ এনে দিব?